আমার ফেসবুকে পরিচয় হওয়া একজন বন্ধুর তার জীবনী। এটা কোনো গল্প নয়। আজ সে তার মায়ের শেষ স্মৃতিচিহ্ন বুকে আগলে নিয়ে বসে আছে। তার মায়ের ইনকামের টাকায় তৈরি করা বাড়ি, সেই রান্নাঘর, তার মায়ের কিনে দেওয়া সেই ছোট্ট মুঠোফোন, সেগুলো নিয়ে সে এখনো আগলে বসে আছে। সে বাড়িটা ছেড়ে কোথাও যায়নি, কাছাকাছি একটা কারখানাতে কাজ করে। তার জীবনের ঘটনাটা আজ আমি তোমাদের বলবো। তার জীবনের একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল। সে তখন অনেক ছোট। তখন একদিন দুপুরবেলার ঘটনা, রান্নাঘর থেকে অনেকক্ষণ ধরে তার মা চিৎকার করছিল, কই রে বান্টি, এক বালতি জল এনে দে না, আমি যেতে পারছি না, আমি গেলি এক্ষুনি তরকারিটা পুড়ে যাবে, আয় একটু জলটা এনে দে। বান্টি ছোট্ট একটা ছেলে, আমার সে বন্ধু। ছোট্টবেলায়, বছর 12 বয়স হবে তখন তার। ছোটবেলা থেকেই, সে যখন 1 বছর বয়স, তখন থেকেই তার বাবা তাকে ও তার মাকে ত্যাগ করে চলে যায়, অন্য একজন মহিলাকে বিয়ে করে, তার সাথে নতুন সংসার বসায়। আমি সেটার কারণ কখনো জিজ্ঞাসা করিনি। এইটুকু জানতো বান্টির মা যে তার বাবা আবার নতুন বিয়ে করেছে। তারপর থেকে তার সঙ্গে আর কোনো খোঁজ খবর রাখেননি তিনি। তাই বান্টি জানতেও পারেনি তার বাবা কে বা তিনি কোথায় থাকে। বান্টি থাকার মধ্যে ছিল তার মায়ের নিজের ইনকামে তৈরি করা একটা ছোট্ট ঘর ও একটু দূরে একটি রান্নার চালা, একটি জলের কল ফার্স্ট লেয়ারের। বান্টির মা বাইরে কাজ করত। বান্টি জানতো না তার মা কি কাজ করে বা কতটা কষ্ট করে। তার মা ছিল প্রচণ্ড অসুস্থ, কিন্তু তার মা তাকে কখনো বুঝতে দেয়নি তিনি অসুস্থ। বান্টি শুধু জানতো তিনি অসুস্থ। তিনি নিজেই বাড়ির খুব কাছের হাসপাতাল থেকে মাঝে মাঝেই ওষুধ নিয়ে আসতেন এবং নিজেই নিজের ওষুধ খেতেন। মাঝে মাঝে তার কষ্টও হতো, কিন্তু তা নিয়ে তিনি কখনোই বসে থাকেননি। এইভাবেই চলতে থাকে তাদের দিন। সমস্ত সংসারের কাজ তিনি নিজেই করতেন। বান্টি করত পড়াশোনা। অনেক বছর পর, অনেক জেদাজেদির পরে তার মা তাকে একটা ফোন কিনে দেয়, টাচ ফোন। বান্টি বেশিরভাগ সময়ই সেই ফোনে ইন্টারনেট ঘাঁটত, ফেসবুক করত, হোয়াটসঅ্যাপ করত। সেখানে তার অনেক বন্ধুও ছিল, তবে সবে নতুন নতুন 2-1জন বান্ধবী হতে শুরু করেছিল। হঠাৎ করে এইভাবে ভাবতে ভাবতে বাইরে থেকে আবার চিৎকার আসে, কিরে জলটা এনে দে না, আমি একটু পরেই কাজে বার হব, আমার সময় নেই, তাড়াতাড়ি জলটা একটু এনে দে। আজকে মা যখন বান্টিকে ডাকছিল, মায়ের গলার আওয়াজটা কেমন জানি না বসা বসা ছিল। তাতে বান্টি কিন্তু তখন কান দেয়নি। যাই হোক, অনেক পরে বান্টি ঘরে আসলো এবং এসেই চিৎকার করতে লাগলো, আমার কাজের গাদা, আমি এখন পারবো না তোমার জল ফল আনতে, আমার অনলাইন ক্লাস হচ্ছে, তুমি সবসময় আমার সঙ্গে ঝামেলা কেন করো বলো তো, কেন বিরক্ত করো? এইসব বলে চিৎকার করতে থাকে বান্টি তার মায়ের সাথে। বান্টির মা রান্না করছিল সেই ছোট্ট রান্নাঘরে। বান্টির মাকে জীবনে কেউ কখনো সাহায্য করেনি, তাই তিনি ঠিকভাবে জীবনযাপনও করতে পারেননি। স্বাচ্ছন্দ্য ছিল না জীবনে।
অনেক কষ্টে টাকা পয়সা জমিয়ে ছোট্ট একটা ঘর, ছোট্ট একটা রান্নাঘর, অনেক কষ্টে একটা ফার্স্ট ইয়ারের কল করতে পেরেছিলেন। তিনি টাকা পয়সাও সেইভাবে জমাতে পারেননি। যা উপার্জন করতেন সবটাই খরচা হয়ে যেত সংসার খরচাতে। খুব একটা বেতন কিন্তু তিনি পেতেন না। তবু বানটিকে তিনি বুঝতে না দেওয়ার চেষ্টা করতেন। এইভাবেই চলছিল দিনটা। ফোনটা রেখে বানটি শুয়ে পড়ল বিছানায়। বানটি দেখে তার মা অনেক চিৎকার চেঁচামেচি করার পর আস্তে আস্তে একটা বালতি নিয়ে তার ঘরের পাশটা দিয়ে বেরিয়ে গেল জল আনতে। বানটি আবছা দেখতে পাচ্ছিল তার মা বেরিয়ে গেল। এভাবে অনেকক্ষণ কেটে গেল। তারপরে তরকারিটা পুড়ে যাওয়ার গন্ধ আসছিল। বানটি চিৎকার করতে লাগলো রান্নাঘর থেকে। কোনো কাজের ছিঁড়ি নেই, কখন গেছে জল আনতে, রান্নাগুলো পুড়ে ছাই হয়ে গেল, কোনো দায়িত্ব নেই বলে সে চেঁচাতে থাকে। কিন্তু তার মায়ের আওয়াজ সে আর পায় না। চিৎকার করতে করতে রান্নাঘরের দিকে যেতে থাকে বানটি। দেখে তরকারিগুলো পুড়ে গেছে। চিৎকার করতে করতে সে বন্ধ করতে থাকে গ্যাসটাকে। ঘর থেকে চিৎকার করতে করতে বেরিয়ে এসে কোনো কাজের ছিঁড়ি নেই, কখন গেছে এরকম বলতে বলতে চেঁচাতে থাকে সে। তারপরে হঠাৎ যেন কেমন তার মনে একটা খটকা লাগে। সে চুপ করে যায়। ঘরের কিছুটা পাশটা পেরিয়েই খানিকটা যেতেই বাঁক ঘুরেই টিউবওয়েল। আস্তে আস্তে বাঁক ঘুরে সে যেতে থাকলো। দেখল তাদের ঘরের কাছ অব্দি জলটা চলে এসছে। চিৎকার করতে থাকে বানটি, কি কাজের ছিঁড়ি, কোথা থেকে জল আনতে গিয়ে ঘরের কাছে অব্দি জল চলে এসেছে, এখনো পর্যন্ত কোনো পাত্তা নেই। এইভাবে সে চিৎকার করতে করতে যাচ্ছিল। হঠাৎ করে স্তম্ভিত হয়ে গেল সে। তার মা জলের বালতি নিয়ে উবুড় হয়ে পড়ে আছে সামনে। পড়ে যাওয়া বালতির জল থেকে সমস্ত কাপড় ভিজে গেছে। মুখ গুজরে পড়ে আছে তার মা। কোনো সাড়া নেই, শব্দ নেই। দৌড়ে ছুটে যায় বানটি তার মায়ের কাছে। তার মায়ের গায়ে হাত দিয়ে নাড়াতে থাকে। ও মা, কি হয়েছে? ও মা, কথা বলো মা। বানটি কি করবে, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেল। তাড়াতাড়ি করে ঘরে ছুটে গেল। ফোনটা হাতে নিয়ে ছুটে চলে আসলো বাইরে। তাড়াতাড়ি করে বাইরে থেকে একটা টোটো রেখে ছুটে বাড়ির পাশের হসপিটালে নিয়ে গেল তার মাকে। হসপিটালের ডাক্তারবাবু বানটির মায়ের চেনা জানা, তাই নিয়ে আসতেই সেই দিনকেই, ঈশ্বরের আশীর্বাদে সেই দিনকেই সেই ডাক্তারবাবুও ছিলেন ডিউটিতে। বানটি নিয়ে আসার সাথে সাথে ডাক্তারবাবু তার মাকে চিকিৎসার জন্য ঘরের ভেতরে নিয়ে গেল। ডাক্তারবাবু বানটির মাকে অনেক দিন ধরেই চিনতেন, কারণ ওষুধ নিতে তিনি নিজেই আসতেন। তাই ডাক্তারবাবুর সঙ্গে তার চেনা জানা ছিল। ডাক্তারবাবু বানটির মাকে দেখে তাড়াতাড়ি করে চিকিৎসার ব্যবস্থা করতে ভিতরে নিয়ে গেল। কিছুক্ষণ বাদ দিয়ে বাইরে এসে বানটিকে বলল, তুমি চিন্তা করো না, আমরা দেখছি কি করতে পারি। তবে ওনার কাজ করা নিষেধ ছিল, তার সত্ত্বেও উনি ভারী কাজ করেই যেতেন। দিনের পর দিন সমস্ত পরিশ্রম একা করতেন। ওনার পরিশ্রম করা এবং ওনার অনেক রকমের শারীরিক প্রবলেম ছিল, তোমাকে যেগুলো বললে তুমি ভালোভাবে বুঝতে পারবে না বাবা। অপেক্ষা করো, ভগবানকে ডাকো, ঈশ্বর ঠিকই মঙ্গল করবেন। এই বলে ডাক্তারবাবু ভিতরে চলে গেলেন। কিছুটা সময় অতিক্রান্ত হয়ে গেল। ডাক্তারবাবু হঠাৎ করে বেরিয়ে আসলেন মাথাটা নিচু করে। আই এম সরি, তোমার মাকে আমরা বাঁচাতে পারলাম না। ওনার যেহেতু বিশ্রামের পিরিয়ড ছিল এটা,
উনি বিশ্রাম নেননি, হাড় ভাঙা পরিশ্রম করে গেছেন এবং এটা দীর্ঘদিন করার জন্য আজকে উনি অসুস্থ হয়ে পড়েছেন। ঠিকঠাক উনি ওষুধও কিনে জোগাতে পারেননি, যে ওষুধগুলো কেনার দরকার ছিল। তো সেই কারণের জন্যে আজকে ওনার প্রচণ্ড শারীরিক অবস্থা খারাপের দিকে গিয়েছিল, তাই নিয়েও উনি পরিশ্রম করছিলেন। তাই তেনার আজকে হঠাৎ করে কিছুক্ষণ আগেই স্ট্রোক হয়ে গেছে, এক্সপায়ারি করে গেছেন। এইভাবে ডাক্তারবাবু মাথাটা নিচু করে বলছিলেন, একটু পরে তোমার মাকে তোমার কাছে নিয়ে আসা হবে। এই বলে ডাক্তারবাবু ঘরে চলে গেলেন। কিছুক্ষণ বাদ দিয়ে দুজন নার্স একটি স্ট্রেচারে করে তার মাকে একটি সাদা কাপড়ে চাপা দিয়ে নিয়ে আসলো বান্টির সামনে। বান্টি অনেক বছর পরে তার মাকে আজকে ভালো করে দেখলো। সত্যি কি অপূর্ব সুন্দর তার মাকে দেখতে, কি অসাধারণ। তার মা সিঁদুর পরত, তার মা কপালে সিঁদুর পরে আছে, চোখটা বন্ধ করে যেন ঘুমাচ্ছে। এত মায়া, এত করুণা, পৃথিবীর সব করুণা যেন তার মায়ের মধ্যে ঈশ্বর ঢেলে দিয়েছে। তার সেটাই মনে হচ্ছিল তখন। এত রূপ, এত সৌন্দর্য, এত মায়া, এত করুণা মাখা মুখটা আগে বান্টি কোনো দিন ভালো করে চেয়ে দেখেনি। এই জীবনে আজ প্রথম তার মাকে ভালো করে চেয়ে দেখল। কি করবে সে বুঝতে পারছিল না। হাজার হলেও তো তখন সে ছোট। তার মায়ের কাছে গিয়ে গায়ে হাত দিয়ে বারবার নাড়াতে থাকে, ও মা, মা ওঠো 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 ওঠো, এরকম ঘুমিয়ে থেকে কোনো দেখিনি। আমি ছোট, তুমি তো জানো, তুমি ছাড়া আমার কে আছে বলো তো? আমি এখনো খাইনি, আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি ওঠো, রান্না করে দেবে চলো। এক বালতি জল এনে দিইনি বলে তোমার এত অভিমান আমার উপরে? চলো চলো, এরকম করে না, ওঠো 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 ওঠো। ডাক্তারবাবু বুঝতে পারলেন বান্টির এমন শক্ট পেয়ে গেছে, সে ঠিক নেই। এমনভাবে তার মাকে নাড়াচ্ছে যেন স্ট্রেচার থেকে পড়ে যাবে। ডাক্তারবাবু তাড়াতাড়ি করে বান্টির হাত দুটোকে ধরে ফেললেন। বান্টি, শান্ত হও, তোমার মা আর নেই, বোঝো। চারিদিক যেন নিস্তব্ধ হয়ে গেল ডাক্তারবাবুর কথার সাথে সাথে। বান্টিও যেন এক মুহূর্তে বড় হয়ে গেল অনেকটা, যেন সে বুঝতে শিখে গেল এক মুহূর্তের মধ্যে। কিছুক্ষণ চুপ ছিল, হঠাৎ করে বান্টি বসে পড়ল মাটিতে। কিছুক্ষণ নীরব থাকার পরে বুক ফাটা আর্তনাদ করে কাঁদতে শুরু করলো। মা, আমার কেউ নেই তুমি ছাড়া, তুমি ছাড়া আমি কার কাছে থাকবো? আমার কে খেতে দেবে, আমার কে পড়তে দেবে, আমি কার কাছে থাকবো? আমার অসুখ হলে কে দেখবে? আমি কাকে জড়িয়ে ধরে ঘুমাবো? পাগলের মতো প্রলাপ কাঁদতে থাকে। তার সেই মর্মস্পর্শী চিৎকারে গোটা হসপিটাল চত্বর যেন কাঁপতে থাকে চারিদিক। যেন মনে হচ্ছিল এই গোটা পৃথিবীটা তার সামনে দুলছে। কিচ্ছু নেই তার, কোথাও কিছু নেই। তার শেষ সম্বল তার মা। তার মাকে সে কত তিরস্কার করেছে, কত অপমান করেছে, যা মুখে এসেছে বলেছে। আজকে তার মা নীরব হয়ে চুপ করে শুয়ে আছে সেই সাদা কাপড় চাপা দিয়ে। এত মান, এত অভিমান, আজ বোঝার মতো বান্টির কেউ নেই। পাগলের মতো হাতগুলো মাটিতে ঠুকতে থাকে সে। তার মায়ের জন্য পাগলের মতো চিৎকার করে কাঁদতে থাকে সে, তবু তার মা কোনো সাড়া দেয় না। ডাক্তারবাবু বুঝতে পারলেন। যতই হোক দু একটা কথা ডাক্তারবাবুর সঙ্গে তার মা মাঝে মাঝেই বলতো তার অসহায় জীবনের কথা। তাই ডাক্তারবাবু নিজের ডিউটিটা একটুখানি কমিয়ে চেষ্টা করছিলেন বান্টির কাছে একটু থাকতে। তাড়াতাড়ি করে চেষ্টা করলেন ওয়ার্ড বয়দেরকে ডেকে ডেথ সার্টিফিকেটের ব্যবস্থা করো, এবং এনার কেউ নেই, চেষ্টা করো হসপিটাল থেকে এনাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে। দাঁড়িয়ে রইলেন ডাক্তারবাবু তার কাছে। কিছুক্ষণ পরে
মাটি থেকে উঠে উপরের চেয়ারটাতে বসলো বান্টি। চারিদিক কত মানুষ, তাদের নিজেদের মতো কাজ করে যাচ্ছে, নিজেদের মতো চলমান গতিতে তারা চলছে। বান্টি যেন গোটা পৃথিবীতে একা। তাকে কেউ জিজ্ঞাসাও করলো না, কি গো খেয়েছ? কেউ বললও না কোনো কথা। বান্টি নীরবে চুপচাপ বসে রইল, সবাইকে দেখতে থাকলো। ডাক্তারবাবুর কথা অনুযায়ী ওয়ার্ড বয়রা তাড়াতাড়ি করে ডেথ সার্টিফিকেট বানিয়ে দিলেন তার মায়ের, এবং তাড়াতাড়ি করে একটা অ্যাম্বুলেন্স ডেকে দিলেন লোকাল চুল্লিতে, যাতে তার মাকে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া যায়। সেটা পর্যন্ত তিনি সাজেস্ট করলেন, যত সম্ভব তাড়াতাড়ি করো, এই বাচ্চাটা না হলে শক পেতেই থাকছে, সহ্য করতে পারছে না। ওয়ার্ড বয়রাও ডাক্তারবাবুর কথা অনুযায়ী তাড়াহুড়ো করতে থাকলো। কিছুক্ষণ বাদ দিয়ে তার মাকে নিয়ে যেতে আসলো সেই ওয়ার্ড বয়রা। ডাক্তারবাবু বান্টির মাথায় হাত বুলিয়ে বললেন, যাও, ওনাদের সাথে যাও। ডাক্তারবাবুর সামনে থেকে এবং বান্টির সামনে থেকে তার মায়ের স্ট্রেচারটাতে আস্তে আস্তে ধাক্কা দিয়ে এগিয়ে নিয়ে যেতে থাকলো সেই ওয়ার্ড বয়রা। বান্টি পাগলের মতো হাঁটছে, কোথায় সে পা দিচ্ছে সে বুঝতেই পারল না। এইভাবে হাঁটতে থাকলো। আস্তে আস্তে অ্যাম্বুলেন্সে তার মাকে তুলে দেওয়া হলো। সে দেখেছে তাদের পাড়ায় কতজনা মারা গেলে কত সুন্দর করে সাজিয়ে, ফুলের মালা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তার মাকে নিয়ে যায় তাদের, কিন্তু তার মাকে কেউ সেইভাবে সাজিয়েও দিল না। সেইভাবেই তার মায়ের শেষ যাত্রা চলতে থাকলো। বান্টি সাথে সাথে চলতে থাকলো। অ্যাম্বুলেন্সে তোলা হলো তার মাকে। বান্টিকেও তুলে নিল সেই অ্যাম্বুলেন্সে। চলতে থাকলো অ্যাম্বুলেন্স। বাইরে থেকে আসা হাওয়াতে তার মায়ের মুখটা বারবার খুলে যাচ্ছিল। তার মা যেন তার সাথে দুষ্টুমি করছে, বারবার খুলে যাচ্ছিল তার মুখটা। বান্টির ভেতরটা যেন কেমন হচ্ছিল বারবার তার মাকে দেখে। বান্টি বারবার সিট থেকে নেমে তার মায়ের কাছে গিয়ে বসছিল, মায়ের মুখটাতে বারবার হাত বুলিয়ে বুলিয়ে দেখছিল। তার মা আর কোনো যেন, তার মা আর নেই এই পৃথিবীতে, আপন বলে তার আর কেউ নেই, এটাই সে ভাবছিল। এইভাবে ভাবতে ভাবতে খুব কাছেই শ্মশান চলে এলো তার মাকে নিয়ে, এবং ওয়ার্ড বয়রা তার মাকে নামালো স্ট্রেচার থেকে। তোর মা হয়তো ছিল ভাগ্যবতী, সেদিনকে কোনো মৃতদেহও ছিল না, তার মা একা শ্মশান ঘাটে। তাড়াতাড়ি করে লিখিয়ে নিয়ে তার মাকে পোড়ানোর ব্যবস্থা করলো তারা। বান্টিকে সাথে সাথে আসতে বলল। চুল্লিতে ঢোকানোর আগে তার মায়ের কাপড়টা খুলে দেওয়া হচ্ছিল। বান্টি বুঝতে পারল এখন আর কোনো লাভ নেই। বান্টির হাতে দুটো জ্বলন্ত পাটকাঠি দিয়ে বলল তার মায়ের মুখাগ্নি করতে। যে মা প্রতিনিয়ত তার সামনে হেসেছে, খাইয়ে দিয়েছে, গল্প করেছে, বুকে আগলে রেখে দিয়েছে, যে ঠোঁট তার কপালে চুম্বন করেছে, গালে চুম্বন করেছে, সেই ঠোঁটে আগুন ছোঁয়াতে গিয়ে বান্টির বুকটা যেন কেঁপে উঠল। খুব কষ্ট হচ্ছিল বান্টির, কিন্তু বাধ্য হলো তার মায়ের মুখে মুখাগ্নি করতে। তারপরে আস্তে আস্তে সামনের গেটটা উঠে গেল, ভেতরে লাল টকটক করছে আগুন। আস্তে আস্তে ঠেলে দিতে লাগলো তার মাকে ওয়ার্ড বয়রা, এবং শ্মশানের ডোম। আস্তে আস্তে ভেতরে চলে গেল তার মা। সামনের গেটটা পড়ে গেল, সব অন্ধকার হয়ে গেল। তার সাথে সাথে বান্টির জীবনটাও যেন অন্ধকারে তলিয়ে গেল, কিছুই রইল না আর। তাড়াহুড়ো করছিল ওয়ার্ড বয়রা চলে যাওয়ার জন্য। বান্টিকে বলল, তুমি চলে যাও, তুমি বাড়ি চলে যাও, অস্থি তোমাকে ফেলতে যেতে হবে না, যা হোক এরা ব্যবস্থা করে দেবে বলে বান্টিকে চলে যাওয়ার জন্য বলল। বান্টির হাতে তখন তার মায়ের শেষ উপহার, সেই মুঠো ফোনটা। রাগে ফোনটাকে ভেঙে দিতে যাচ্ছিল,
তুই আমার জীবনের সব থেকে বড় শত্রু, তোর জন্য আমার এত বড় ক্ষতি হলো। কিন্তু যতই হোক, ভগবান তো মানুষকে বোঝার একটা শক্তি দেয়। সে বুঝতে পারলো এই ফোনটা ভেঙে গেলে তার আর ফোনটা কেনার ক্ষমতা নেই। ফোনটাকে তাড়াতাড়ি করে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে নামতে থাকলো সিঁড়ি দিয়ে। নিচে আসলো, একবার শেষবারের মতো তাকিয়ে দেখলো শ্মশান ঘাটটাকে, তারপর বেরিয়ে যেতে শুরু করলো। যখন বেরিয়ে যাচ্ছে তখন ওয়ার্ড বয় দুটো সেই অ্যাম্বুলেন্সটা নিয়েও ফিরছে। তখন জানলা দিয়ে হাত নাড়িয়ে বলে গেল, খোকা সাবধানে থাকবে, আজ থেকে তোমার গার্জেন তুমি নিজে। বলে তারা বেরিয়ে গেল। বান্টি আস্তে আস্তে হাঁটতে লাগলো বাড়ির পথে। এইভাবে সে বাড়ি পৌঁছালো। তারপর আমি তাকে থামিয়ে দিলাম, চুপ কর, কষ্ট হচ্ছে, শুনতে ভালো লাগছে না। আমি হয়তো এতটা ছন্দে বলতে পারলাম না, কারণ এটা আমি লিখিনি, ডাইরেক্ট আমি আপনাদের কাছে গল্পটা বললাম, তাই এত সুন্দর করেও হয়তো বলতে পারলাম না। এইরকমই জীবনে অনেক বান্টি আছে যাদের কেউ নেই, তাদেরকে বোঝারও কেউ নেই, তাদেরকে জানারও কেউ নেই। ঈশ্বরের কাছে একটা প্রার্থনাই করি, তারা যে যেখানেই থাকুক সবাই ভালো থাকুক, সবাই ভালো থাকুক।